প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে রাতের আজকের আলোচনা। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। দর্শক, আপনারা জানেন ২১শে রাতে আমরা সমসাময়িক আলোচিত বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করে থাকি, এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, প্রথমে দর্শকদেরকে সেই বিষয়বস্তু আমরা জানিয়ে দিচ্ছি। আমাদের আজকের বিষয়বস্তু রয়েছে স্থানীয় সরকার নির্বাচন, রাজনৈতিক দলগুলোর তৎপরতা। আমরা সকলেই জানি যে সাম্প্রতিক সময়ে আবারও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর বেশ তোড়জোড় আমরা দেখছি। দলগতভাবে সকল দলের প্রার্থী যারা সম্ভাব্য প্রার্থী তাদেরও তোড়জোড় আমরা দেখছি, গণমাধ্যমে আমরা সেই আলোচনা প্রায়শই দেখছি। এবং যেসব এলাকায় স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে ইতিমধ্যে সেখানে প্রার্থী নির্বাচন, দলগত নির্বাচন বা জনগণের যে অংশগ্রহণমূলক নির্বাচন সেগুলো কেমন হবে সেগুলো নিয়ে নানা আলোচনা চলছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো, এবং এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে ২১ স্টুডিওতে উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার, সদস্য কেন্দ্র কার্যনির্বাহী সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের সঙ্গে আরও উপস্থিত রয়েছেন শেখ রবিউল আলম, সদস্য জাতীয় নির্বাহী কমিটি BNP, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে আরও উপস্থিত রয়েছেন শেখ মামুনুর রশিদ, বিশেষ প্রতিনিধি, দৈনিক যুগান্তর। তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমাদের সঙ্গে দুটি বৃহৎ রাজনৈতিক দলের দুজন সদস্য আছেন, আমি তাদের কাছ থেকে একটু পরে মন্তব্য শুনবো। প্রথমেই শেখ মামুনুর রশিদ, আপনার কাছ থেকে শুনতে চাইবো যে এই যে স্থানীয় সরকার নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশ আলোচনা সমালোচনা চলছে, প্রার্থী নির্বাচন, মানুষের অংশগ্রহণমূলক নির্বাচন যেটি আমরা প্রত্যাশা করি সবসময়, সেগুলো নিয়ে গণমাধ্যম কর্মী হিসেবে আপনি প্রথমে একটু জায়গাটা যদি তুলে ধরেন। সেটি হচ্ছে যে প্রথমেই ধন্যবাদ জানাই আপনাকে এবং বাকি দুই অতিথি সহ ইটিভির দর্শকদের। দেখেন, স্থানীয় সরকার নির্বাচনের সাথে অনেকগুলো বিষয় জড়িত। তার মধ্যে সবচেয়ে বেশি যে বিষয়টা জড়িত সেটি হচ্ছে জনগণের ক্ষমতায়ন। সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, তৃণমূলের মানুষ, তার যাওয়ার জায়গাটা হচ্ছে স্থানীয় পর্যায়ের যে জনপ্রতিনিধি তাদের কাছে। এর বাইরে তো আর যাওয়ার জায়গা নাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রে। এবং যে গণতান্ত্রিক রাষ্ট্র যে বিনির্মাণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে স্থানীয় সরকার খুবই শক্তিশালী এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা সবসময়ই দেখি স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে নির্বাচন করেন, অংশ নেন, এবং সেই নির্বাচনে সাধারণ মানুষের সম্পৃক্ততা থাকে এবং বেশ সাজসাজ্যে রব থাকে। মানুষের মধ্যে একটা উৎসব আমেজ বিরাজ করে, এবং যারা প্রার্থী হন এবং যারা ভোটার থাকেন তাদের মধ্যেও এক ধরনের সম্পর্ক এবং হৃদ্রতা সেটাও তৈরি হয় এই নির্বাচনকে কেন্দ্র করে। পাশাপাশি যারা প্রার্থী হন তাদেরও জবাবদিহিতার ব্যাপারটা নিশ্চিত করার একটা সুযোগ থাকে। ভোটারদেরও পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ থাকে। নানান রকম বিষয় থাকে। তো রাজনৈতিক দল হিসাবে আপনি জানেন যে এক সময় এটি দলীয় প্রতীকে নির্বাচনটা হতো না। এখন বাংলাদেশে দলীয় প্রতীকে নির্বাচন হয়। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দলীয়ভাবে এই নির্বাচনে অংশ নিচ্ছে। BNP প্রধান মাঠের বিরোধী দল, দেশের অন্যতম বড় বিরোধী দল, তারা এই নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যদিও তাদের তৃণমূল পর্যায়ে প্রার্থীরা স্বতন্ত্র বা নানা ফরম্যাটে নির্বাচনে অংশ নিচ্ছে। তো ব্যক্তিগতভাবে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে আপনি যদি গণতন্ত্র চান, আপনি যদি সুশাসন চান, আপনি যদি অগ্রযাত্রা এবং উন্নয়ন চান, আপনাকে স্থানীয় সরকার নির্বাচনের সাথে থাকতে হবে। সেটি গণতান্ত্রিক পদ্ধতিতে থাকতে হবে এবং সেই নির্বাচনে আপনাকে অংশ নিতে হবে। যদি আপনি অংশ নেন, আপনার ভোটার, জনগণ, সাধারণ মানুষ আপনাকে বাছাই করতে, আপনাকে গ্রহণ করতে সে অনেক বেশি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। আর আপনি যদি সেই নির্বাচনেই না যান, নানাভাবে আসেন, তাহলে হয় কি মানুষ বিভ্রান্ত হয়, রাজনৈতিক দলের প্রতি জনগণের আস্থাহীনতা তৈরি হয়। আর প্রত্যেক দলেরই তো তৃণমূল পর্যায়ে নেতা আছেন, সেই নেতারাও একটা সময় আশাহত হয়ে পড়ে। তো সবকিছু মিলে আমরা মনে করি এই নির্বাচন অবাধ সুষ্ঠু হবে এবং সেই কাজটি নির্বাচন কমিশন তার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করবে। আমরা যেন আবার এই জায়গাটায় যেন, যেটা আমরা এক সময় এই বাংলাদেশে ব্যালট বাক্স ছিনতাইয়ের যে চিত্রগুলো দেখতাম, সেই রকম যেন ঘটনাটা না ঘটে। মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারে, এই প্রত্যাশা একজন গণমাধ্যম, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণও তো একটা বড় বিষয়। আর এটা তো বললামই যে আওয়ামী লীগ
ইতিমধ্যে দলীয় ঘোষণা দিয়েছেন। পরিচয়ে দলীয়ভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। প্রধান বিরোধী দল জাতীয় সংসদের জাতীয় পার্টি তারাও নির্বাচনে অংশ নিচ্ছে। অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শরিকরাও এই নির্বাচনে অংশ নিচ্ছে, যার যার সীমিত সামর্থ্য অনুযায়ী নিচ্ছে। বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না, এবং বিএনপি কখনো কোথাও কোথাও নির্বাচনে অংশ নেয় দলীয় প্রতীকে, আবার কখনো কখনো তারা নির্বাচনে অংশ নেয় না। তো আমরা তো আর রাজনীতিবিদ না, রাজনৈতিক দলের নীতি নির্ধারক না, আমরা বলতেও পারি না কেন তারা এই ধরনের সিদ্ধান্ত তারা নেন। তারা এটা ভালো বলতে পারবেন, কিন্তু আমরা গণমাধ্যম কর্মী হিসেবে সকলের অংশগ্রহণ মনে করি এই নির্বাচনটা হচ্ছে এইরকম যে আমরা বলি না যে ধর্ম যার যার উৎসব সবার। তো এই নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ না নিলে এক ধরনের ছন্দপতন ঘটে। আর এই ছন্দপতনটা ঘটে এই কারণে, কারণ ওই দলেরও কর্মীরা নেতারা আশাহত হয়। তো তাদেরও তো হ্যাঁ অভিযোগ আছে, নানান রকম অভিযোগ থাকে যে আপনি নির্বাচনে অনিয়ম, কারচুপি, একতরফা নির্বাচন, এগুলো। কিন্তু আপনি যদি মাটি ছেড়ে দেন তখন আর সেই অভিযোগের কোনো মূল্য থাকে না। আপনি লড়াইটা করেন, ভোটটা করেন, তারপরে আপনি অভিযোগটা আনেন। আপনার কাছে আসবো, আমি সরাসরি চলে যেতে চাই শেখ রবিউল আলম, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। অলরেডি অনেকগুলো বিষয় চলে এসছে, মামুন রশিদ ভাই বলছিলেন, আপনার মতামত যদি একটু জানান। আমি আহত হয়েছি আর কি। একজন গণমাধ্যম কর্মী বাংলাদেশের নির্বাচন এবং রাজনীতির সংকটটা দেখলেন না, উনি আশা করছেন আমরা পার্টিসিপেট করি। খুব ভালো কথা আশা করার, কিসে পার্টিসিপেট করবো? নির্বাচনে। তো নির্বাচনটা কি হচ্ছে নাকি সেটা তো একটা বড় বিষয়। একটা রাজনৈতিক দল রাজনীতি তো করে নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের প্রতিনিধি নির্বাচিত হয়ে জনসেবা করার জন্য, এর বাইরে রাজনীতিবিদের আর কিছু আছে? কিন্তু আপনি নির্বাচন ব্যবস্থাপনা যেখানে বিলুপ্ত হয়ে গিয়েছে, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারি দল একটা যৌথ বাহিনী করে শুধুমাত্র নৌকা মার্কার প্রার্থীকে উইন করার যেহেতু একটা আনুষ্ঠানিকতা হয় মাত্র, কোনো ভোটারের তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচনী প্রচার প্রচারণায় বিরোধী দল অর্থাৎ সরকারি দলের প্রার্থী না হয়ে অন্য কোনো দলের প্রার্থী যদি হয়ে যান, আপনার কোনো সুযোগ নেই, অ্যাসল্ট হতে হয়। পুলিং এজেন্ট কেন্দ্রে ঢুকতে পারে না, দুই একজন ঢুকতে সক্ষম হলে তাকে বুথের ভিতর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অফিসাররা গ্রেপ্তার করে নিয়ে যান। ভোটাররা ভোট দিতে গেলে অ্যাসল্ট হতে পারে, সেই আশঙ্কাও আছে এবং অ্যাসল্ট হয়েছেও। ফলাফল নির্ধারণ করা অনেকে জানে, 5টা বেজে গেলে নির্বাচন কমিশন ওখানকার যারা রিটার্নিং কর্মকর্তারা আছে তারা একটা তৈরি করা ফলাফল ঘোষণা করে দিয়ে আপনি জনপ্রতিনিধি নির্বাচিত করবেন গেজেটে নাম প্রকাশ করে, ভোট ছাড়া। এটা কি নির্বাচন? আমরা তো নির্বাচনই চাই, কিন্তু নির্বাচনের এই ধাপগুলি কি আছে? জনগণের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ আছে? সম্পূর্ণ বিলুপ্ত করে দেওয়া হয়েছে নির্বাচন ব্যবস্থাপনা। নির্বাচন তো জনগণের রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশ নেওয়ার প্রত্যক্ষ সুযোগ। অবশ্যই আপনি সেটিকে বন্ধ করে দিয়ে শুধু তফসিল ঘোষণা করে আপনি নির্বাচন করবেন। আজকে গত 14 বছরে বাংলাদেশের নির্বাচনগুলি যে প্রক্রিয়া হয়েছে আমরা বর্জন করলাম কোথায়? আমরা তো থাকারও চেষ্টা করলাম। আমরা প্রথমে বর্জন করেছিলাম 2014-তে এবং বলেছিলাম সরকার সংবিধান সংশোধন করে নির্বাচন কমিশনে তাদের অনুগত লোক দিয়ে পুনর্গঠন করে যে প্রক্রিয়া বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছে, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতা থাকার প্রক্রিয়া, এখানে গণমানুষের কিন্তু তার জনপ্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ নেই। আমরা বর্জন করেছিলাম, মানুষও বর্জন করেছিলাম বিধায় আপনি দেখবেন যে 153 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের আগে সংখ্যাগরিষ্ঠতা হয়ে গেল সরকারের। ধরুন আমরা বর্জন করেছি, একজন স্বতন্ত্র প্রার্থী তো পাননি, অন্য কোনো দলেরও প্রার্থী পেলেন না। নির্বাচনের আগে যেখানে সরকার হয়ে যায়, ক্ষমতাশীলরা যখন এই অপকৌশল নেয় ক্ষমতায় থাকবার জন্য, তো সেই নির্বাচনে কিভাবে আপনি থাকবেন? 2018 এই মামুন ভাইদের কথায় গুরুত্ব দিয়ে আমরা থাকলাম, আমাদের ঢালাভাবে প্রার্থিতা বাতিল করা হলো, তারপরও থাকার চেষ্টা করলাম। হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার করলেন, কারারুদ্ধ করে ফেললেন, তারপরও নির্বাচনে থাকলাম। প্রচার প্রচারণায় একটা পোস্টার লাগানোর সুযোগ নেই, একটা পোস্টার লাগাতে গিয়েছে তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে পুলিশ দায়িত্ব নিয়েছে, প্রশাসন দায়িত্ব নিয়ে নিয়েছে, তারপরও নির্বাচনে থেকেছে। 30 তারিখে নির্বাচন, 30 তারিখে এত কিছু এই বৈষম্য করার পরও আওয়ামী লীগ কিন্তু আস্থা রাখলো না। 31 তারিখে রাতে নির্বাচনটা করে ফেললেন। 66% আসনে, শত শত কেন্দ্রে শতভাগ ভোট, হাজার হাজার কেন্দ্রে
আপনার 95 থেকে 99.99% ভোট, মৃত্যু ব্যক্তির ভোট। আচ্ছা আচ্ছা। এসপিডিসিরা বসে ফলাফল তৈরি করে নির্বাচন কমিশনের হেড অফিসে পাঠিয়ে দিয়েছে, নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেছে, জনগণের ভোটের এবং রায়ের কোনো সম্পর্ক নেই। আমরা থাকার পর তো তাই ঘটেছে। উপনির্বাচনগুলি তো ছিলাম এই সরকারের আমলে, আমরা চেয়েছিলাম যে অন্তত সরকারের শুভবুদ্ধির উদয় হয়ে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় থাকার যে লোভ, তার থেকে আওয়ামী লীগ বেরিয়ে আসবে। এসেছে কি? নির্বাচন ব্যবস্থা মানুষ বিমুখ হয়েছে, ভোট বিমুখ হয়েছে, জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। তো যে নির্বাচনে জনগণ অংশগ্রহণ করে না, আপনি রাজনৈতিক দল হিসেবে সেই নির্বাচনে থাকবেন কি করে? আচ্ছা আচ্ছা। যে নির্বাচনে জনগণ ভোট দেওয়ার জন্য সংগ্রাম করে, তখন রাজনৈতিক দল হিসেবে আপনি তার নেতৃত্ব দিবেন না। এখন রাজনৈতিক দল হিসেবে মামুন ভাই চাচ্ছে আমরা নির্বাচনে থাকি। মামুন ভাই একবারও দেখছেন না যে দলটি ক্ষমতায় গিয়ে নির্বাচন ব্যবস্থাপনা বিলুপ্ত করে ফেলেছে তার সংশোধন হওয়া দরকার, অথবা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করার দায়িত্ব রয়েছে, সেটাও তো আমার দায়িত্ব। আমরা তাই করছি। অর্থাৎ এই যে তফসিল ঘোষণা মানে নির্বাচন, গেজেটে নাম প্রকাশ করে জনপ্রতিনিধি নির্বাচন তো করার যে অপচেষ্টা আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেছে, অর্থাৎ জনগণকে তার রাষ্ট্রের মালিকানা থেকে যেভাবে ক্রমাগতভাবে বঞ্চিত করছে, গণতান্ত্রিক ব্যবস্থা যেভাবে বিলুপ্ত করছে, সেই প্রক্রিয়ায় নির্বাচন যদি হয় তাহলে জনগণের প্রতিনিধিত্ব হবে। কোনো সন্দেহ নেই যে স্থানীয় সরকার নির্বাচন, আমি ওই অংশের সাথে তার একমত, যে স্থানীয় সরকার নির্বাচনটা হচ্ছে প্রান্তিক জনগণ বা আঞ্চলিক জনগণ, তার প্রতিনিধিত্ব কে করবে সেটা সে বাছাই করে নেবে, নির্বাধ হয়, তাই তো? এবং ওই ব্যক্তিটি যিনি জনপ্রতিনিধি হবেন, রাষ্ট্রে অথবা সরকারের যে সমস্ত সুযোগ সুবিধা নাগরিকের আছে সেটা নিশ্চিত করবেন। আপনারা কি করছেন? ইম্পোজ করে দিচ্ছেন জনপ্রতিনিধি, জনগণের বাছাই করার সুযোগ নেই। তো সেই অবস্থা থেকে নির্বাচন সংকট থেকে উত্তরণ করা ছাড়া তো ক্রেডিবল নির্বাচন হচ্ছে না, জনমতের প্রতিফলন ঘটছে না, জনগণের রাষ্ট্র ব্যবস্থাপনার অংশ নেওয়ার সুযোগ হচ্ছে না। সেই নির্বাচনে বিএনপি এ পর্যায়ে এসে থাকবে এটা মনে করে না। তবে বিএনপি এটা মনে করে যে নির্বাচনী ব্যবস্থাপনা যেভাবে ভেঙে পড়েছে, গণতন্ত্র যেভাবে ভেঙে পড়েছে, তার পুনরুদ্ধারের একটা দায়িত্ব রয়েছে দল হিসাবে। আমরা সেই দায়িত্বে পালন করছি এবং আপনাদের ভোটাধিকার প্রতিষ্ঠিত করেই, ক্রেডিবল নির্বাচনের সকল পথ প্রতিষ্ঠিত করেই বিএনপি অংশ নেবে, আপনারাও অংশ নেওয়ার সুযোগ পাবেন। আচ্ছা ঠিক আছে। আমরা শেখ রবিউল আলমের অনেকগুলো বিষয় শুনছিলাম এবং প্রধান বড় একটি রাজনৈতিক দল হিসেবে তাকে আমি সুযোগ দিয়েছি, কারণ না বলতে পারে যে দলীয় বিষয় আমি দিচ্ছি। সেক্ষেত্রে অনেকগুলো অভিযোগ এসছে, আপনি যদি একটু উত্তর দেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ 21 দর্শকবৃন্দকে, উপস্থিত দুই শেখ রবিউল আলম আর এক শেখ মামুন রশিদ। দেখুন, এখানে অনেকগুলো আলাপ হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন, আমাদের দেশে যদি দুইটি উৎসব ধরি, দুইটা ঈদ, আমরা মনে করি এই স্থানীয় সরকার নির্বাচনটি একটি ঈদের উৎসবের মতো। হ্যাঁ, আমরা এতক্ষণ যে আলাপ করলাম, ধরে নিচ্ছি চেয়ারম্যান পদে আমরা মনোনয়ন দিচ্ছি, মনে রাখতে হবে একটা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের পাশাপাশি 9 জন কাউন্সিলর, 3 জন মহিলা কাউন্সিলরের নির্বাচন, পাড়া মহল্লা ওয়ার্ড পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশে প্রায় 4,700-র উপর ইউপি নির্বাচন, প্রথম ধাপে অল্প কটা হয়েছে, দ্বিতীয় ধাপে 800 হচ্ছে। দেখুন, দলীয় নির্বাচন শেখ মামুন রশিদ যেটা বলার চেষ্টা করেছেন, দেখুন এক সময় এই নির্বাচনটা হতো, কিন্তু সবাই বলতেন ও বিএনপির ক্যান্ডিডেট, ও আওয়ামী লীগের ক্যান্ডিডেট, জাতীয় পার্টির ক্যান্ডিডেট। এটা কিন্তু স্পষ্ট নির্দলীয় নির্বাচন, দলীয় নির্দেশনা, সেটা মাথায় রেখেই কিন্তু আমাদের এই সরকার এটাকে দলীয় একটা ফোরামে নিয়ে এসছে, এবং শুধু চেয়ারম্যান, কারণ সবাই জানে কে কোন দলের প্রার্থী। সো এখানে দলীয় হয় ভালো, কারণ দেখুন প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই একটা দলকে রিপ্রেজেন্ট করে। মাননীয় প্রধানমন্ত্রী সেখানে তো আওয়ামী লীগের, এমপিরা আওয়ামী লীগের, তাই না? তা আমার লক্ষ্য করে দেখবেন, এখন কিন্তু মন্ত্রিসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন অনেকটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মতো কাজ করে, এবং এদের কাছে কিন্তু বরাদ্দটা দেওয়া হয়। সবাই কাজ করার সুযোগ পাচ্ছেন, কোনো ইউনিট আর্নও করতে পারেন, লোকালি খরচও করতে পারেন। অর্থাৎ একটা ইম্পর্টেন্ট সংস্থায় দাঁড়িয়েছে এখন। আপনি ইউনিয়ন পরিষদকে, আপনি যদি এখন জন্ম সনদের জন্য যান, ন্যাশনাল আইডির জন্য যান, এবং আপনাকে এটা এখন অনলাইনে করতে হবে, যেহেতু ডাটাবেজে এটা ঢুকে যাবে। অর্থাৎ ইউনিয়ন পরিষদের কাজ কিন্তু অনেক বেড়েছে, গুরুত্ব বেড়ে গেছে, তাই না? আপনি দেখবেন নতুন প্যাটার্নে যে ইউনিয়ন পরিষদ কার্যালয় হয়েছে, সেখানে 16টা দপ্তর কাজ করে। জেলা পরিষদ, উপজেলা পরিষদের মধ্যে ইউনিয়ন পরিষদ একটি এখন ইম্পর্টেন্ট
অঙ্গ হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজ ব্যবস্থায়, সামাজিকতায়। সেই নির্বাচনটা ওনারা করতে চাচ্ছেন না। হ্যাঁ, একটা রাজনৈতিক দল যেহেতু দলীয় পার্টটা আছে, চেয়ারম্যান পদে নাই করতে পারেন, তাই না? কিন্তু আমরা মনে করি কি জানেন, যেটা শেখ মাহমুদ বলার চেষ্টা করেছেন, যে ইউনিয়ন পরিষদে যদি তারাই নির্বাচনটা না করেন, আমরা দুইটা দিক দেখব। একটা হলো যে ওনারা কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, তাই না? আরেকটা হলো সাংগঠনিক ব্যর্থতা আমরা বলবো, কেন শেখ রবিউল আলম অনেক কিছু বলেছেন। হ্যাঁ, আমাদের বিচ্ছিন্নতা নিয়ে আপনি অনেক চিন্তিত। না না না, আপনারাও আমাদের নিয়ে চিন্তিত আছেন। না, আমাদের জনবিচ্ছিন্ন আওয়ামী লীগের analysis করেন, তাই না? এজন্য বললাম আর কি, থাকবেই। আমাদের যার যার দল নিয়ে চিন্তা করা ভালো, অবশ্যই। তাই না? হ্যাঁ, জনগণ কিন্তু দেখছে। দেখুন, আমাদের যেহেতু আমি আওয়ামী লীগ, আমার দলীয় যে এজেন্ডা ছিল গত নির্বাচনে, আমাদের স্লোগান কি ছিল? বড় স্লোগান ছিল গ্রাম হবে শহর, অর্থাৎ গ্রামের লোক শহরের সুবিধা ভোগ করবে। এখন আপনি যে কোনো গ্রামে যান, বিদ্যুৎ পাবেন। এখন অন্য সব সুবিধা, যেটা রাস্তাঘাট, আমাদের গ্রাম পর্যায়ে সবগুলি প্রাইমারি স্কুল পাকা, হাই স্কুল পাকা পর্যায়ে, এবং এই করোনাময় কালেও তারা কিন্তু বাড়িতে বসে বেতন পেয়েছে এবং অনলাইনে। এই যে পদ্ধতিগুলো আমরা করতে পেরেছি, গ্রামকে আধুনিক সুবিধা দিতে পেরেছি। বাংলাদেশে কিন্তু এখন মফস্বল শহর বলে, বা আমরা একসময় বলতাম মফস্বল গ্রাম, এটা কিন্তু এখন মফস্বল টার্মটাই নাই। হারিকেনও নাই, কুড়েঘরও নাই, টিনের ঘরও আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ মানুষের জীবনযাত্রার মান বাড়ছে। আজকে আমি একটা পত্রিকায় দেখলাম যে আমাদের পার ক্যাপিটাল ইনকাম ভারতকে ছেড়ে ভারতকে আবারও ছাড়িয়ে রাইট। যাচ্ছে। জি। অর্থাৎ আমাদের অবস্থান, শেখ রবিউল আমরা যেভাবে বিশ্লেষণ করুক, আমরা বাংলাদেশ পিছিয়ে পড়ছি কিনা এটা দেখতে হবে। সবগুলি সূচকে আমরা এগিয়ে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী এটা ধরে রাখতে পেরেছেন। এটার প্রতিফলনই তো গ্রামে ঘটবে। এখন শেখ রবিউল সাহেব বলবেন যে ইউনিয়ন পরিষদে যারা ভোট দিবেন তারা জাতীয় সংসদে এরা ভোট দিবেন না, এরাই তো ভোটার। আমাদের দুর্ভাগ্য কি জানেন, ওনারা এই ভোটারদেরকে নিয়ে এমন সব মন্তব্য করেন। দেখেন, যে কোনো উপনির্বাচন, শেখ রবিউল আলম অনেকগুলো নির্বাচন করেছেন, বা আমরা যা নির্বাচন দেখি, পৌরসভা নির্বাচন, আমরা 9টা নিউজই দেখি, লোকজন দাঁড়িয়ে আছে শীতের মধ্যে, লাইন ধরছে, পুরস্কার দিচ্ছেন, ওনারা বিবৃতি দেন, ভোটাররা আসেন না। তাহলে এই ভোটাররা এটা কিভাবে নিচ্ছেন? আমরা কি ভোটারদেরকে ভোট না দেওয়ার জন্য বিরূপভাবে তুলে ধরছি না? এটা কি আমাদের একটা রাজনীতির লক্ষ্য হতে পারে? হ্যাঁ, করোনাময়কালে কিছু কিছু জায়গায় ভোটার সংখ্যা কম ছিল। আমাদের দলের লোক, দেখুন, উপনির্বাচন জাতীয় সংসদে ক্ষমতার পরিবর্তন হয় না, সেক্ষেত্রে অনেক ভোটাররা মনে করে না এই সময় না যাওয়াই ভালো, অর্থাৎ ইয়ে হলো। এরপরে দেখেন পরবর্তী যে নির্বাচনগুলি হয়েছে, 60 থেকে 70% ভোট পড়েছে। তাহলে আমরা কি ধরবো? আরেকটা কথা দেখেন, এটা আমি প্রায়ই বলি, যে বিএনপি কিন্তু আজ পর্যন্ত এমন একটা দাবি করে নাই যে এত সংখ্যক ভোট পড়লে না হলে নির্বাচন বৈধ হবে না। বিশ্বের অনেক দেশে কিন্তু এটা প্রচলিত আছে। হ্যাঁ, কত শতাংশ হলে আসলে আমি বৈধ বলবো? বৈধ বলবো, যেহেতু এটা নেই, এখন আমাকে দেখতে হবে নির্বাচনটা আইনগত এবং বিধিগতভাবে বৈধ কিনা। তারপর তো আর দেখুন, গ্যাজেট হয়ে যাওয়ার পরে কোনো নির্বাচন নিয়ে কোশ্চেন করতে গেলে আদালতে যেতে হবে, ওনারা সেটাও যাচ্ছেন না। দেখুন, রাজনীতি বক্তব্য দিতে তো কাহিল হয়ে যাচ্ছেন, কিন্তু আমরা তো নির্বাচন করেই যাচ্ছি, তাই না? কিন্তু তিনি তো অনেকগুলো অভিযোগ এনেছেন, নির্বাচন কমিশন তাদের যে প্রার্থী তাদেরকে হয়রানি, মামলা হামলা, সেগুলো তো আমরা গণমাধ্যমে অনেক সময় দেখছি। আপনি একজন উপস্থাপক হিসেবে এই টার্মগুলিকে নতুন শুনেছেন? সেগুলো সব ইলেকশনেই থাকে, সেটা সত্যি। ইলেকশন একটা যুদ্ধ, খেলাই বলতে পারেন, এবং চরম যুদ্ধ একটা। যারা করেন বুঝতেই পারেন, নাও নেই, দাও নেই, খাওয়া নেই, টাকা পয়সার ব্যাপারে অনেক কিছু ব্যাপারে অনেক কিছুর রাইট যোগসূত্র থাকে, যোগসূত্র করে নির্বাচনটা করতে হয়। হ্যাঁ, রাজনৈতিকভাবে যদি বলেন, এই যে 50 বছরে পা দিচ্ছি, আমরা তো 28 বছর ক্ষমতার বাইরে ছিলাম। সর্বশেষ 2001 সালে বলি, আমরা যখন জননেত্রী শেখ হাসিনাতে ক্ষমতায় আসতে পারি নাই, এই 1 সাল থেকে 6 সাল আওয়ামী লীগের প্রতি এমন কোন অত্যাচার করা হয় নাই। ওনারা বলেন মামলার সংখ্যা, এক হাজী সেলিমেতে ছিল 237টা মামলা, তাই না? এটা নতুন আপনারা। তবে এখন যেটা আমরা দেখছি, ওনারা যেরকম বক্তব্য দেন, মামলার সংখ্যা তত না। আমি একটা সুস্পষ্ট রেকর্ডই বলতে চাই, গত নির্বাচনের আগে নির্বাচন কমিশন ওনাদের মহাসচিবকে আহ্বান করলেন যে আপনাদের মামলার সংখ্যা কত এবং কারা কারা আসামি, আমাদের একটা তালিকা দেন। আচ্ছা আচ্ছা, আমরা একটা সার্কুলার জারি করব যে ফৌজদারি মামলা ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না।
সেই মামলা আমার মনে আছে 3328 মানে মামলা আর 11,000 আসামি, কিন্তু ওনারা কিন্তু লক্ষ লক্ষ মামলা বলেন, কোটি কোটি আসামি বলেন। আচ্ছা, হ্যাঁ, রাজনীতিতে মামলা থাকতেই পারে, তাই না? এটাকে মোকাবেলা আলোচনায় করেই- এনে মোকাবেলায় রাজনীতি করতে হবে, আন্দোলন করতে হবে। হ্যাঁ, এখন দেখেন আন্দোলন, ওনারা অনেকগুলি বিষয়ে ইস্যু করে আন্দোলন করতে চেয়েছেন। হ্যাঁ, আন্দোলন সফল হচ্ছে না কেন? ওনাদের আন্দোলনের যে বিষয় সেটা জনগণ নিচ্ছে না, জনগণ আমলে সে আন্দোলন হবে না তো, আচ্ছা, এবং সেটাই হচ্ছে না। তাই বলে আমার স্থানীয় সরকার নির্বাচনে যারা ভোট দিচ্ছেন তাদের উপর বিরূপ মন্তব্য করা মোটেই ঠিক হচ্ছে না, কেন এদের উপর নির্ভর করে আমার আগামী দ্বাদশ সংসদ নির্বাচন করতে হবে, এবং ভোটারদের উপর নির্ভর করবে আগামীতে কারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। যাবেন, জি। সো এদেরকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ সুযোগ নেই, নেই, জি। তাদেরকে নিয়ে আমাদের থাকতে হবে, তাদের নিয়ে চলতে হবে। এবং আমরা দলীয়ভাবে চেয়ারম্যান মনোনয়ন দিয়েছি। আমরা মনে করি শেখ হাসিনার যে অভিষ্ট লক্ষ্য, এই নির্বাচিত চেয়ারম্যানরা সেটা দেখভাল করবেন। শেখ হাসিনার সরকারের মন্ত্রিসভার বরাদ্দের টাকা ওনারাই করবেন। সো এই পথটাকে, এবং আমি যেমন আমরা কিন্তু এখন সবাই গ্রামের বাড়িতে ভোটার, যেহেতু যার যার এলাকায়। এখন একাধিক জায়গায় ভোটার কোনো সুযোগ সুযোগ নেই, নেই, মামলা জি। হবে। আমার কাছে আমার চেয়ারম্যান ইম্পর্টেন্ট, আচ্ছা, আচ্ছা, নানাবিধ কারণে তার কাছে আমার যেতে যেতে হচ্ছে। হবে। এবং আমি তার কাছে ডিজিটাল সুবিধা পাচ্ছি, কিন্তু এখন আমার জন্ম নিবন্ধন হচ্ছে ডিজিটালি, সেন্ট্রালি, আমার এনআইডি হচ্ছে সেন্ট্রালি, এবং আমি তো একটা মোবাইল ফোন নিতে পারছি না আমার এনআইডি ছাড়া। জি, বিশ্বের অনেক দেশে মোবাইল নেওয়া যায়, বাংলাদেশে নেওয়া যায় না। অর্থাৎ মৃত ব্যক্তির আঙ্গুল ধরলে বলে দেওয়া যায় এই লোকটা কে। আচ্ছা, আচ্ছা। তা আমরা এইগুলি ইমপ্রুভ করেছি, এবং ইউনিয়ন পরিষদ এখন একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠান কারণে। হিসেবে, আচ্ছা, সেই নির্বাচনে যদি একটা বড় বৃহত্তম রাজনৈতিক বলে বড় অংশ না যে আমরা নেয়। অংশগ্রহণ করবো না, তো জনগণ কিভাবে নেবেন এটা, এবং পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে ওনাদেরকে আবার মূল্যায়ন করবে, এটা ওনারা ভেবে দেখবেন। জি। পাশাপাশি এটা বলতে চাই, যেটা মামুন ভাই বলেছেন, অনেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী মানে বিএনপি তারা কিন্তু নির্বাচনে করছেন। দেখুন, স্বতন্ত্র। গতবার ওনারা 335টা ইউনিয়ন পরিষদ জয়ী হয়েছিলেন, এবং বিরোধীর 628টা, অর্থাৎ 1000 ইউনিয়ন পরিষদে কিন্তু স্বতন্ত্র এবং বিএনপির প্রার্থীরা, সব বিএনপি স্বতন্ত্রই বলবো, ওনারা পাশ করেছিলেন। জি, জি। অর্থাৎ ওনাদের প্রতিনিধিত্ব খারাপ ছিল না। তাহলে আমরা কি ধরে নেব? ওই সব আসনে কি আওয়ামী লীগ নির্বাচন করে নাই? বাংলাদেশে কোনো একটি ইউনিয়ন পরিষদ আছে যেখানে প্রার্থী মনোনয়ন আমরা দেইনি? অর্থাৎ সেখানেও পাশ করে এসেছে। দেখুন, যে বর্ণনা দিয়েছেন, সবচেয়ে ফেয়ার ইলেকশন হয় ইউপিতে, কারণ এখানে 9 জন 12 জন কাউন্সিলর থাকেন। তাদেরও একটা তাদের মতামতের ব্যাপার থাকে। তাদের প্রত্যেকটা ওয়ার্ডে 3, 4, 5 জন প্রার্থী থাকেন, প্রতিদ্বন্দ্বিতা অনেক থাকেন, থাকে। এবং এটা একদম গ্রাম পর্যায়ে, পাড়া পর্যায়ে, এবং সেখানে এবং কিন্তু তারা ভোটার উপস্থিতিও জি, বাড়ান জি, জি। যার যার অবস্থান থেকে, তাই না? সো এই নির্বাচন নিয়ে কথা বলাটা আমাদের ভোটারদেরকে বিভ্রান্ত করা বা অপমান করা হয়। জি, আমরা আসবো আলোচনা আবারও, তবে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিতে হচ্ছে আমাকে। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি 21 রাতের আজকের আলোচনা। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম স্থানীয় সরকার নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর তোড়জোড় নিয়ে। আমরা আবারও আলোচনায় ফিরতে চাই। বিরতির আগে আমরা প্রধান বড় দুটি রাজনৈতিক দলের দুজনেরই মন্তব্য শুনেছি। আবারও আমি একটু আলোচনায় ফিরতে চাই। শেখ মামুনুর রশিদ, বিশেষ প্রতিনিধি, দৈনিক যুগান্তর। মামুন ভাই, অনেকগুলো বিষয় অবতারণা হচ্ছে। শেখ রবিউল আলম ভাই অনেকগুলো অভিযোগ এনেছেন। আমরা কাউসার ভাইয়ের কাছ থেকে অনেকগুলো বিষয় শুনেছি। গণমাধ্যম কর্মী হিসেবে দুটি প্রধান বড় রাজনৈতিক দল কিন্তু দুজন প্রতিনিধি আমাদের এখানে রয়েছেন, এবং স্থানীয় সরকার নির্বাচন, যেটা আপনি শুরুতেই বলছিলেন যে এটি একটা উৎসব বাংলাদেশের জন্য। আমি গণমাধ্যম কর্মী হিসেবে আমি আসলে কোনো বিতর্কিত বা বিতর্ক ছড়াতে চাই না, কিন্তু একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি মাঝে মধ্যে বলি যে আমাদের রাজনীতিবিদরা খুব চাতুর্যের সাথে ইতিহাস তাদের মতো করে বলে। ধরেন 2018 সালের 30শে ডিসেম্বর নির্বাচনের কথা অনেকে বলে, কিন্তু আরেকটা রাজনৈতিক দল যে 15ই ফেব্রুয়ারি নির্বাচনটা করলো সেটা কিন্তু বলে না। মাগুরার উপনির্বাচনের কথা ওইটা কিন্তু বলে না। মানে আমার সুবিধা অনুযায়ী, মানে আমারটা আমি বলবো। তো আসলে 50 বছর বয়সী বাংলাদেশের আমরা যদি পুরো হিসাবটা দেখি, এই বাংলাদেশে ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই হয়েছে, এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই হয়েছে। আবার এই বাংলাদেশে যে বড় রাজনৈতিক দলগুলো নীতি, নৈতিকতা এবং আদর্শের কথা বলে, তারাই হা না,
তারাই 15ই ফেব্রুয়ারি, তারাই একতরফা নির্বাচন, তারা কিন্তু সবাই সুষ্ঠু নির্বাচন চায়। কিন্তু বাংলাদেশে প্রধান বিরোধী দল যাদেরকে আমরা বলি বিএনপি, সেই দলটি তো ক্ষমতায় ছিল, সেই দলটি কেন নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করলো না? আওয়ামী লীগ করে নাই, ঠিক আছে, আমি করেছি, আমিও তো করি নাই, আমি কি করলাম সেটাও তো দেখতে হবে, সেই কথাটা বলতে হবে। আমি একটু আগেই বলেছিলাম যে দেখেন বিএনপি নির্বাচনে যায় আবার কখনো বর্জন করে, সিটি কর্পোরেশন নির্বাচনেও তাই, তার অংশ নিল আবার আবার অনেক জায়গায় বর্জন করলো। তা একটি রাজনৈতিক দলের মহাসচিব নির্বাচিত হয়ে আসলেন জাতীয় সংসদে, দলের চাপে ওনাকে আবার সেই সংসদ সদস্য পদ ছেড়ে দিতে হলো, শপথই নিতে পারলো না। একটি রাজনৈতিক দল বলছে যে বিনা ভোটের নির্বাচন, আবার সেই সংসদে তারা প্রতিনিধিত্ব করছে, বেতন ভাতা নিচ্ছে, লাল পাসপোর্ট ব্যবহার করছে, শুল্ক মুক্ত গাড়ি আনছে। মানে আমি কিন্তু গণমাধ্যম কর্মী হিসাবে রাজনৈতিক নেতাদের ভাষায় বলতে চাই না, কিন্তু বিষয়টা যখন খারাপ লাগে কোন জায়গাটায় জানেন? খারাপ লাগে হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোর মূল জায়গাটা কোথায় থাকার কথা, মানুষের প্রতি তাদের কমিটমেন্ট, মানুষের প্রতি তাদের ভালোবাসা, মানুষের প্রতি তাদের মানে কি বলা চলে যে মানুষকে এগিয়ে নেওয়ার জায়গা, বা আমাদের মানুষের রুজির যে সংকট সেই জায়গাগুলোকে চিহ্নিত করা। দলগুলো কিছু কিছু দল, আমি নাম বলছি না, যেন আমি ব্যক্তি যেভাবে বলছে কই পেঁয়াজের দাম অনেক বেশি, হু হু করে বাড়ছে, এই নিয়ে কোনো কথা হচ্ছে না। আমার চালের দাম বাড়ছে, এ নিয়ে কোনো কথা হচ্ছে না। আপনি যে দলই করেন, বাংলাদেশ এখন মেট্রো রেলের যুগে পা দিয়েছে, আপনাকে এটা স্বীকার করতে হবে। বাংলাদেশ এখন পদ্মা সেতু হচ্ছে, এটা স্বীকার করতে হবে। কর্ণফুলী টানেল হচ্ছে, বিদ্যুতে অগ্রগতি আছে, আপনি ভালোটা বলবেনই না, এই দেশে ভালো কিছুই নাই। আবার এটার পাশাপাশি অনেক অভিযোগ আছে, স্বচ্ছতা আছে অনেক। এখন তার মানে কি, বাংলাদেশে যদি কার্যকর বিরোধী দল থাকতো বা বিএনপি যদি তার রোলটার জাতীয় সংসদে বা স্থানীয় সরকারগুলো শক্তিশালীভাবে প্রতিনিধিত্ব করতে পারত, তাহলে নিঃসন্দেহে চেক অ্যান্ড ব্যালেন্স এটা তো হইতো, কিন্তু সেটা হয় নাই। আমি যে কথাটা বলতে চাই, দেখেন কোন দল স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, এরপরে পৌরসভা নির্বাচন, কে অংশ নেবে কে অংশ নেবে না, রাজনৈতিক দলের সিদ্ধান্ত। আমরা গণমাধ্যম কর্মীরা আমরা সেই নির্বাচনে কারা অংশগ্রহণ করছে সেটা লিখবো, সেই নির্বাচনে কেউ ভোট দিতে পারলে লিখবো, না পারলেও লিখবো, কারণ আমরাই তো লিখি যে ভোট অংশগ্রহণমূলক হচ্ছে না, 3000 ভোট কেন্দ্রে ভোট পড়ছে 3200, এই যে বেশি ভোটও যে পড়ে, যে গায়েবী ভোটটাও যে পড়ে, এটা আমরাই কিন্তু গণমাধ্যম কর্মীরা লিখি। তার মানে আমরা কোনো কিছুই আমাদের চোখ থেকে এড়িয়ে যায় না, কিন্তু রাজনৈতিক দলগুলোর নেতাদের চোখ এড়িয়ে যায় তাদের পাঠটুকু বাদ দিয়ে। তো আমি ব্যক্তিগতভাবে আবারও বলতে চাই, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার যে কমিটমেন্ট বড় দুই রাজনৈতিক দলের, তারা সেটা কতটুকু করেছে সেই প্রশ্ন কি কখনো যখন বিরোধী দলে থাকে তখন অনেক বেশি সোচ্চার থাকে। তখন আওয়ামী লীগের 14 দলীয় জোটের 23 দফা যে ইস্তেহার, সেই ইস্তেহারে তো পরিষ্কার করে বলা ছিল যে নির্বাচন কমিশন স্বাধীন এবং শক্তিশালী করা হবে। হ্যাঁ, নির্বাচন কমিশন গঠনের জন্য আইন প্রণয়নের কথা বলা হচ্ছে, আছে, তো এখনো তো হয় না। যে পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠিত হয়েছে এবং আগামীতেও হতে যাচ্ছে, এই নিয়ে বিতর্ক তার পিছু ছাড়ছে না। কিন্তু আইনটা যদি থাকতো, তা আমি যদি বলি যে হ্যাঁ আওয়ামী লীগ তো এই আইনটি করেনি, আমি আওয়ামী লীগের সমালোচনা করছি, কিন্তু বিএনপি তো টানা 3 মেয়াদে, বিএনপিও 3 মেয়াদে ক্ষমতা ছিল, বিএনপি চেয়ারপারসন 3 মেয়াদের প্রধানমন্ত্রী ছিলেন, ওনারা কেন করলেন না? মানে প্রশ্নটি তো আমরা দুদলের কাছেই করছি। আমি বলছি এই সময়ের দুর্নীতি লুটপাটের কথা। আমরা যে সময়ের হাওয়া ভবন সহ নানান ভবনের দুর্নীতি লুটপাটের কথা যদি না বলি, তাহলে ইতিহাস কি আমাকে ক্ষমা করবে? দুটোকে গণমাধ্যম কর্মী হিসাবে আমি সবটাই বলতে পারি। আবার দু দলেরই অনেক ভালো কাজ আছে। যিনি আওয়ামী লীগ করেন, ওনার হয়তো আওয়ামী লীগের বিপক্ষে যায় সেই কথাটা বলতে পারবেন না। যিনি বিএনপি করেন, উনি হয়তো হাওয়া ভবনের বিপক্ষে বলতে পারবেন না, সেটা তাদের সীমাবদ্ধতা আছে। কিন্তু আমি গণমাধ্যম কর্মী হিসাবে বলতে চাই, নির্বাচনের অংশ নেওয়া ছাড়া বিকল্প কি? পেছনের দরজা দিয়ে তো ক্ষমতায় আসা যায় না।
যারা এসেছেন তারা বেশি দিন কিন্তু থাকতে পারেন শেখ নাই। রবিউল আলম যেটি বলছিলেন যে তাদের উপরে যে হামলা মামলা বা নির্বাচন কমিশন বা সরকার দলীয় আইন শৃঙ্খলা বাহিনী তাদেরও তো একটা চাপ আছে বা তাদের না, একটা আমি বিষয় সেভাবে আছে। বলিনি। আপনি যেভাবে বলছেন আমি আবার সেভাবে বলিনি। জি। আমাদের এটা ফেস করতে সমস্যা হচ্ছে আমি তা বলিনি। বলেছি যে নির্বাচন ব্যবস্থাপনাটা আওয়ামী লীগ দখল করে ফেলেছে, আচ্ছা আচ্ছা, একপক্ষীয় করে ফেলেছে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে। সেটাই আমি বলেছি। হ্যাঁ, যাচ্ছিলাম এই তো, যে মানে একই তো কথা যে ওনার ভাষায় না, আওয়ামী এক লীগ কথা না। দখল করেছে। এটার আচ্ছা, পার্থক্য আমি মনে অনেক। করি যে এই নির্বাচনী ব্যবস্থার যে এই যে গলা টিপে হত্যা করাটা, এটা তো হানা ভোট 15ই ফেব্রুয়ারি নির্বাচনে, মাগুরার উপনির্বাচনে আমরা দেখছি। তা আমি বলতে চাই যে একটা পার্ট না, আমার কাছে পার্টটা হচ্ছে ডিটেলস। নির্বাচন কমিশনকে যদি আপনি শক্তিশালী না করেন, স্বাধীন না করেন, তার হাতে পর্যাপ্ত ক্ষমতা যদি না দেন, আপনি মারামারি, ব্যালট পেপার ছিনতাই বা নির্বাচনের যে কালো টাকা, পেশি শক্তির প্রভাব, সেগুলো বন্ধ হবে না। আমার নির্বাচনে কত টাকা ব্যয় করতে পারবো তার একটি গাইডলাইন দেওয়া আছে, কিন্তু আমরা কি সেটা মানি? সেটি আমরা মানছি কেউ না, মানি না। কেউ মানে না। তাহলে আমরা বড় দুই রাজনৈতিক দলই মানছি না, আর ছোট দলগুলো তো টিকতেই পারে না বসে বড় আছে। দুই দলের ধাক্কায়। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে যে কারণে ছোট দলগুলো কি করে, বড় বড় দলগুলোর সাথে যায়, সম্পৃক্ত হয়ে জোট যায়। করে। হ্যাঁ, এবং তারা দেখবেন এই যে আবার নির্বাচন আসবে, জাতীয় সংসদ নির্বাচনের আগে দেখবেন আবার দল ভাঙা গড়া, জোট ভাঙা গড়া, নানান কিছু আবার হবে। কিন্তু মূল যে জায়গাটা, আপনি যদি জনগণের প্রতি আপনার আস্থা থাকে, বিশ্বাস থাকে, কমিটমেন্ট থাকে, তাহলে নির্বাচনের বিকল্প নাই। জি। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার কোনো সুযোগ নাই। পৃথিবীর সকল গণতান্ত্রিক রাষ্ট্রে যে যে জায়গায় জনপ্রতিনিধি থাকে সেখানে নির্বাচন হয়। সেই নির্বাচনে আপনি অংশ নেবেন কি অংশ নেবেন না, সিদ্ধান্ত আপনার, কিন্তু অন্য কোনো বিকল্প অপশন নাই। এখন কি হচ্ছে, এখন তো দুই দলেই, যেমন ধরেন আওয়ামী লীগের বিরুদ্ধে বলা হয় কি যে সবাই এখন আওয়ামী লীগার, এই তো বলা হয়, যে কারণে জামাতের লোকও আওয়ামী লীগের টিকিট নমিনেশন পেয়ে যায়। এই তো বিএনপির লোকও আওয়ামী লীগের আওয়ামী লীগের টিকিট পায়। nomination পেয়ে হ্যাঁ, একটা বড় রাজনৈতিক দলে নানান রকম লোভ প্রলোভন, নানান রকম ফাঁক ফোকর দিয়ে ঢুকে যায়। এইটা তো ঢুকতো না যদি বিএনপি নির্বাচনটা করতো, তাহলে বিএনপির লোক তার বিএনপির প্রার্থী সাথে তো তার ওখান থেকেই হ্যাঁ, মনোনয়ন পাওয়ার তাই না? সুযোগ রাজনৈতিক পেতেন। দলগুলো যদি তার আসল কাজটা না করে, না করে। টেলিভিশনে, টক শোতে জি। আর ফেসবুক লাইভে আন্দোলন হয় না। এদেশে আন্দোলন যেটা হয়েছিল সেটা 90-এ, আমরা তখন তরুণ ছাত্র, ওনারাও তখন তরুণ, আমাদের চেয়ে বড় ছাত্র নেতা ছিল। পার্থক্য কিন্তু এটা, আমরা তিনজনই কিন্তু ছাত্র রাজনীতি করেছি। জি জি। আমি গণমাধ্যম কর্মী, ওনারা রাজনৈতিক দলের নেতা, পার্থক্য কিন্তু আমাদের 90-এর যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু আমরা সবাই ছিলাম একসাথে। জি জি। এরপরে কেন বাংলাদেশে সেইভাবে সেরকম গণমানুষের করা যাচ্ছে না অধিকার বা করছে আদায়ের না। জন্য আন্দোলনটা হচ্ছে না এই কারণে, কারণ সাধারণ মানুষ বোঝে রাজনৈতিক দলগুলো তার জায়গা থেকে কথা বলছে না, কাউকে খুশি করার জন্য কথা বলছে। বিএনপির সিরিজ বৈঠক হলো, সেই বৈঠকের আউটকাম কেউ জানে না। তো একটি রাজনৈতিক দল, আবার বলবেন আমি বিএনপির বিরুদ্ধে বলছি, আমি হয়তো বেশি আওয়ামী লীগের, ব্যাপারটা এইরকম না ভাই। আমি যেটা বুঝি, রাজনৈতিক দলগুলোকে যদি ওয়ার্ক করতে হয় প্রপারলি, তাকে স্থানীয় সরকার, তৃণমূল পর্যায় থেকে শুরু করে জাতীয় সংসদ নির্বাচন, সব প্রতিটি জায়গায় জায়গায় সরব অংশ নিতে হবে, সরব থাকতে হবে এবং অংশগ্রহণ নির্বাচন করতে করতে হবে, প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। হ্যাঁ, আপনি যদি সকাল 11টার সময় মাঠ ছেড়ে দিয়ে বলেন যে আওয়ামী লীগ একতরফা নির্বাচন করছে, আপনি বিশ্বাস করেন ঢাকা শহরের শাহজাহানপুরের মতো জায়গায় মির্জা আব্বাসকে উৎখাত করার ক্ষমতা কেউ রাখে? মির্জা আব্বাস যদি নিজেই বাসা থেকে না বের হন, জি, আমি আসবো আপনার কাছে। এই কথাগুলো বললে জি। অনেক বন্ধুরা আমাদের অসন্তুষ্ট হবেন এবং মনে করবেন যে এ তো দেখি আওয়ামী লীগ বিএনপির চেয়ে বড় রাজনীতি। শেখ রবিউল আলম, আমরা একটু শেষ দিকে চলে এসেছি। অবশ্যই এই জায়গাগুলো নিয়ে প্রায়শই আলোচনা হয়, আমরা অনেক সময় আলোচনা করি, উত্তরণের জায়গা নিয়ে আলোচনা করি। না, আপনার সময় একেবারে কম থাকলে আমাকে আর না, কি করে অবশ্যই দিয়ে না। অবশ্যই Please, সময় আমি দেওয়া quote হবে। করলাম না। আপনি সময় দেওয়া হবে। কাসু সাহেবের বক্তব্য আপনাকে নেন। আমি পর্যাপ্ত আপনি- সময় আপনি দিব, ঢালাও- আপনি না, কথা please, বলেন। আপনি ঢালাও অভিযোগ, আমি খুব কষ্ট পেয়েছি। ভাই, আমি গণমাধ্যম আপনাকে- কর্মী, জি। গণমাধ্যম কর্মী যে অন্ধ হয়ে যেতে পারে, এক পেশে হয়ে যেতে পারে, আমার এই ধারণা ছিল না। আজকে আপনাকে তো talk show-তে আমি আমার কথা প্রথম বলার ধারণা সুযোগ হলো। দিচ্ছি, আপনি বলুন। Please, হ্যাঁ, দেখেন, উনি সরলীকরণ করলেন 15ই ফেব্রুয়ারি নির্বাচনটা কেন হয়েছিল উনি জানেন না? গণমাধ্যম কর্মী, আওয়ামী লীগ যখন সংসদ থেকে পদত্যাগ করলো,
তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠিত করবার জন্য 15ই ফেব্রুয়ারি নির্বাচনের আর বিকল্প ছিল কি? আওয়ামী লীগের দাবি মেনে ক্রেডিবল নির্বাচনের পথ উন্মুক্ত করতে জনগণকে অবাধে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্যই তো তত্ত্বাবধায়ক সরকার আমরা গ্রহণ করেছিলাম দাবি, এবং সেটা সংবিধানে সংযোজন করবার জন্য 15ই ফেব্রুয়ারি নির্বাচনের কোনো বিকল্প ছিল না, আমরা করেছিলাম। আওয়ামী লীগ যদি, আমি আবারও বলছি, যদি সংসদ থেকে পদত্যাগ না করতো তাহলে হয়তো এই নির্বাচনটার প্রয়োজন হতো না। আমরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছিলাম। হানা ভোট কথা উনি বললেন। জি জি। তাহলে 15ই ফেব্রুয়ারি নির্বাচন যুগান্তকারী, 13 সংশোধনী করবার জন্য পার্লামেন্টে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত করবার জন্য, এবং যার ফলে কিন্তু 96, 2001, 2000 আর ভালো নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে। অবশ্যই বিএনপি তো দখল করিনি, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত করেছে, ওনার দৃষ্টিতে সেটা ভিন্ন মিনিং দাঁড়িয়েছে। আর এখন নির্বাচন ব্যবস্থা আপনি বিলুপ্তই করে দিয়েছেন, সংবিধান থেকে সংশোধনী করে দিয়েছেন নিজে ক্ষমতায় থাকবার জন্য, ইনস্টিটিউটগুলি দখল করে নিয়েছেন, নির্বাচন কমিশনকে নিজের সহযোগী সংগঠনে পরিণত করেছে সরকারি দল। একটি কথা কিন্তু গণমাধ্যম কর্মীদের নেই। এই যে গণমাধ্যম কর্মীরা কোনো কোনো সময় দেখে না, এটাও রাষ্ট্রের একটা সমস্যা, এটাও অনেক বড় সমস্যা। ঢালাও করে বলি গণমাধ্যম কর্মী আমি, কিন্তু কিন্তু এই যে দল গণমাধ্যমে সুবিধায় বসেও থাকে, কিন্তু আপনি কথা ক্ষমতায় থাকে, বলছেন। আমি বলছি জি। যে দল ক্ষমতায় থাকে তার তোষর করি। সংকট উত্তরণের জন্য কি বিএনপির একার দায়? আজকে যে জাতীয় সংকট সৃষ্টি হয়েছে, গণমাধ্যম কর্মীদের দায় নাই? গণমাধ্যম কর্মীরা আত্মসমর্পণ করেনি? যা দেখে তা বলতে পারে, যা বোঝে তা বলতে পারে, অথবা যা দেখে তা দেখাতে পারে, সে জায়গায় চলে গিয়েছে আজকে রাষ্ট্র ব্যবস্থাপনা। হানা ভোটের কথা বললেন। আচ্ছা, আমাকে একটু বলেন তো, বঙ্গবন্ধু সপরিবারে মৃত্যু হয়ে যখন গেল, তাই না, শাহাদত যখন বরণ করলেন সপরিবারে, মুস্তাক কোন ভোটে ক্ষমতায় ছিলেন? বিচারপতি সায়েম কোন ভোটে ক্ষমতায় ছিলেন? তারা তো 2.25 বছর ক্ষমতায় ছিলেন। যখন মনে রাখা দরকার, বিচারপতি সায়েমের 21 জন উপদেষ্টা পদত্যাগ করলো, সায়েম অর্ডিন্যান্স জারি করে জিয়াউর রহমানকে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছেন। তিনি বললেন যে 21 জন উপদেষ্টা তার পদত্যাগ করেছেন, নৈতিকভাবে তিনি আর ক্ষমতা প্রলং করতে চান না। একটা বিশেষ পরিস্থিতিতে জিয়াউর রহমান ক্ষমতা নিয়েছে। জিয়াউর রহমান গণতন্ত্র মনা ছিলেন বিধায় উনি মনে করেছিলেন যে একদিনের জন্য যদি রাষ্ট্রপতি আমাকে থাকতে হয়, জনগণের কনসার্ন নেওয়া দরকার। এটা তো গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট, মানুষের রায়ের প্রতি শ্রদ্ধা। যার পরে তিনি অতি অল্প সময়ের মধ্যে, যেহেতু পুরো সম্পূর্ণ নির্বাচন করা যাচ্ছিল না, রাজনীতি নিষিদ্ধ ছিল, আওয়ামী লীগ করেছিল নিষিদ্ধ, তিনি একটা হানা ভোটের আয়োজন করেছিলেন, এবং তার অল্প দিনের মধ্যেই প্রেসিডেন্ট নির্বাচন 78 আয়োজন করলেন, এবং আওয়ামী লীগ অংশগ্রহণ করলো। জেনারেল উসমানী, তিনিও প্রায় 24% ভোট পেয়েছিলেন ওই নির্বাচনে। তো এটা তো সংকট থেকে উত্তরণের জন্য এই হানা ভোট তো জনগণের প্রতি, গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট জিয়াউর রহমানের। আচ্ছা আচ্ছা। সেটাকে কিন্তু ওটা নেগেটিভ দেখে। সায়েম কোন ভোটে ছিলেন বলেন, আমি বলতে বাধ্য হচ্ছি। সায়েম যে 2 বছরের মতো ক্ষমতায় থাকলেন কিভাবে আওয়ামী লীগের, থাকলেন? তিনি কিভাবে? কার কনসার্ন নিয়েছিলেন? আচ্ছা। এই জায়গা হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগের পার্থক্য। ওই যে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানুষের চাপে, দলের চাপে তিনি শপথ গ্রহণ করেন, বলে দিলেন গণমাধ্যম কর্মী হিসেবে, কিন্তু উনি জানেন যেটি না, ঘটেছে তিনি সেটি বলেছেন। উনি তো দলের চাপে এই কথা তো ঠিক বলেননি, উনি জানেন না তো এটা। আচ্ছা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে 11 জাতীয় সংসদ নির্বাচন আমার দেখা মতে ক্রেডিবল হয়নি, অতএব ওই নির্বাচনে আমি উইন করলো, যেহেতু পুরো নির্বাচনী প্রক্রিয়াটা অস্বচ্ছ, জনমতের প্রতিফলন হয়নি, এটা একটা মানে ম্যানিপুলেটেড নির্বাচন। যারা সংসদে আছেন তারা, আমি বলছি আপনি অ্যান্সার পাবেন, আচ্ছা। এটা একটা ম্যানিপুলেটেড নির্বাচন, অতএব এটা একটা অবৈধ নির্বাচন, এই অবৈধ পার্লামেন্টে আমি যাব না। তিনি নীতিগতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে মির্জা ফখরুল সাহেবকে যারা জয়ী আমি করলেন, আসছি ওই প্রশ্ন, আমি আসছি ওই জায়গায়। ব্যাপারটা হচ্ছে কোন একটা আসনে বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটেছে সেটা নয়, পুরো নির্বাচন প্রক্রিয়াটা হয়েছে অবৈধ, মানুষ ভোট দিতে পারেনি। এখন যে নির্বাচনটাই হলো অবৈধ, সেই নির্বাচনে নির্বাচিত পার্লামেন্টও অবৈধ। আমরা অংশগ্রহণ করলেও অবৈধ, না করলেও অবৈধ। আচ্ছা আচ্ছা। এখন যদি বলেন আপনারা গিয়েছেন কেন, আমরা দেখছি যে এই পার্লামেন্ট সরকার কোনো কিছু কর্ণপাত না করে অবৈধ পার্লামেন্টে কন্টিনিউ করছে। আমরা সরকারের কাছে কাছে গিয়ে বলতে চেয়েছি তোমরা অবৈধ। আচ্ছা। আমরা যে 5 জন 6 জন আছে তারা যে বলতে চেয়েছে যেটা তোমরা অবৈধ, অন্তত এইটুকু বলার জন্য শুধু অবৈধ বলার জন্য হলেও আপনারা আমরা সংসদে গিয়েছি, গিয়েছেন। এবং আমরা গণতন্ত্রের সৌন্দর্যটাও রাখতে চেয়েছি। পার্লামেন্টটাকে অন্তত সৌন্দর্যের জায়গা থাকুক। আওয়ামী লীগ তো বিলুপ্ত করে দিতে পারে, 75 তো বিলুপ্ত করে দিয়েছিল, নির্বাচন ছিল না, এক দল আজীবন ক্ষমতা, একদলীয় রাজনীতি, একদলীয় শাসন, নির্বাচন ছিল নাকি 75-এ? 75-এর 25 জানুয়ারি যখন আপনার 4th সংশোধনী করেছিল আওয়ামী লীগ, নির্বাচন ছিল?
নির্বাচন প্রথাই বিলুপ্ত করে দিয়েছিল। আমরা পার্লামেন্টে গিয়ে অন্তত পার্লামেন্ট পদ্ধতিটাকে জীবিত রাখতে চেষ্টা করেছি। এটাই হচ্ছে দলের দায়িত্ব। একচোখা দৃষ্টিতে দেখলে হবে না। এই জায়গাগুলো, এই যে আপনি বললেন, উনি বললেন যে আমরা মামলা তালিকা দিয়েছিলাম, আমাদের 1,02,000, আমি দায়িত্ব নিয়ে বলছি, মামলা 1,02,000 মামলা সারা বাংলাদেশে, 35 লাখ লোক আমরা আসামি। কমিশনের আমার রেকর্ড বিরুদ্ধে আছে। 173টা মামলা। আমি বলে দিচ্ছি, কমিশনে যে তথ্য দিয়েছেন সেটাই সেই বলছি। তথ্যটি উনি বলছেন। আমরা সংলাপে গিয়েছিলাম 7 দফা দাবি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে। 2018 জাতীয় নির্বাচনের আগে একটা দাবি অগ্রাহ্য করেছে। নির্বাচন কমিশন আমাদের বলল যে আপনারা মামলার কিছু তালিকা দেন। আমরা 10,000 মামলার তালিকা দিয়েছি। আচ্ছা আচ্ছা। বলা হয়েছে ফৌজদারি মামলা উঠানো হবে না। তো রাজনৈতিক মামলা তো ফৌজদারি মামলা, তবে কি মামলা তুলবেন? রাজনীতিতে যে অপরাধ আমাদের দেখানো হয় সবই ফৌজদারি অপরাধ। গাড়ি ভেঙেছে, গাড়ি জ্বালাইছে, পুলিশকে অ্যাসল্ট করেছে, সব তো ফৌজদারি অপরাধ। একটা মামলাও তুললেন না, তুলেছেন একটাও। আবার আপনারা যখন ক্ষমতায় আসলেন 111-এর সময় দেওয়া এবং আমাদের সময়ও কিছু মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, দেওয়া হয়েছিল। যারা নাশকতা করেছে, কিছু তো হয়, ইনসিডেন্ট অনেক ঘটে। 7,000 মামলা এক নির্বাহী আদেশে তুলে নিয়েছেন। বিএনপির গুলো বাদে বিএনপির একটাও তুলে নিয়ে আরো দিয়েছেন হলো আপনার 1,02,000 যোগ হয়েছে। তো এই যে বৈষম্য আপনি রাখবেন আর আন্দোলন হচ্ছে না। এইসব কারণেই আপনারা এই সামনে নির্বাচনে অংশগ্রহণ করবেন না। না, আমরা নির্বাচন অংশগ্রহণ করবো না, বিষয়টা তা না। কারণ আমাদের কথাটা হচ্ছে যে কালকে নির্বাচন যদি নিয়ে আবার সংকট আছে। পৌরসভা নির্বাচন হয়, হয়তো করতে পারে। নির্বাচন নিয়ে সংকট আছে। দেখেন, আমরা কিন্তু বর্জনও করেছি নির্বাচন, অংশগ্রহণও করেছি। হ্যাঁ, দুটোই হয়েছে। আমরা দুইভাবেই চেষ্টা করেছি যে আসলে গণতন্ত্র উত্তরণের জন্য একটা ক্রেডিবল নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে সহযোগিতাও করা দরকার। সেক্ষেত্রে তো আমরা করেছি ক্রমাগতভাবে। 2018 থেকে এই পর্যন্ত করেছিলাম। উপনির্বাচন তো করেছি, আমি নিজে করেছি ঢাকা 10 আসনের নির্বাচন। আপনি বিশ্বাস করেন, ভোট কাস্টিং দেখানো হয়েছে 5.27, দেখানো হয়েছে, কথাটা ব্যবহার করলাম, 5.27। তার মধ্যে 5% ভোট প্রিজাইডিং অফিসারের একটা কোটা আছে, উনি দিতে পারেন। একটা কোড থাকে, প্রতিবন্ধী যে কোড থাকে, ব্যবহার করে, অনেকের ক্ষেত্রে আঙুলের ছাপে মেশিন অপারেশন মেশিন ওনাকে মিলে না। 5% দেওয়া হয়। এই 5% উনি দিয়ে দিয়েছেন। এছাড়া আর কেউ ভোট কেন্দ্রে যায় না। 0.27% ভোট কাস্ট দেখানো হয়েছে, মানে সারা আসনে 1300। আমি 134টা বুথে গিয়েছি, 36টা কেন্দ্রে গিয়েছি, একজন ভোটার দেখেছি। কেন্দ্রের বাইরে 6 থেকে 700 আওয়ামী লীগ কিন্তু দাঁড়িয়ে আছে। তাহলে আপনাদের যে একটা ভোট ব্যাংক আছে, তারা আসলেন না কেন? আমাদেরটা তো ধরেন, আপনি ধরে নেন যে ভয়ে যায়নি, অথবা ধরেন ভোট দিতে পারবে না, অ্যাসল্ট হবে, মামলা আছে। আওয়ামী লীগের কেন্দ্রের বাইরে 600 লোক দাঁড়িয়ে আছে, 1000 লোক দাঁড়িয়ে আছে। পুরা কেন্দ্রে ভোট পড়েছে 3টি। এরা কারা? আওয়ামী লীগের ভোট কোথায়? আচ্ছা আচ্ছা। তা আওয়ামী লীগের 2% ভোট। অর্থাৎ আমি আপনাকে বলি, আওয়ামী লীগ বিএনপি না, মানুষ ভোট ব্যবস্থাপনা থেকে মুখ ফিরে নিয়েছে। আচ্ছা আচ্ছা। এটা হলো ভোট ব্যবস্থাপনার সংকট। এটা আওয়ামী লীগ বিএনপির সংকট না, আমি এখন এটা একটু বিলুপ্তির পথে কাউসার ভাইকে ওনারা সুযোগ দখল দিতে করে চাই। নিয়েছে, 8 মিনিট মানুষ আপনি ভোট কথা কেন্দ্রে বলার যেতে সুযোগ চায় না। পেয়েছেন। জি। আচ্ছা, আজকে বিষয় ছিল আসলে স্থানীয় সরকার নির্বাচন। শেখ রবিউল আলম 2টা বিষয়ের অবতারণা করেছেন। ইতিহাসকে বিকৃত করা খুব কঠিন। আমরা হয়তো দলের পক্ষে কথা বলবো, কিন্তু দলের বাইরেও অনেক ইতিহাসের সাক্ষী। আমি 2টা বিষয়ে উত্তর দেব। 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন কমিশন বলতে পারে নাই কতটা আসনে নির্বাচিত হয়েছে। আমার জানা মতে 66টা আসনে কোনো ব্যালট পেপার, রেজাল্ট কিছুই দিতে পারে নাই। 66 আসন কি বাংলাদেশের ভিতরে ছিল না বাইরে চলে গিয়েছিল, এটা কমিশন বলতে পারে নাই। তো 66 আসনের ব্যালট পেপার, প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার কোথায় গেল? এটাকে আমি নির্বাচন বলবো? নির্বাচন ওরা দিয়েছিলেন, 300 আসনে ফলাফল দিতে পারেননি। এই নির্বাচন নিয়ে আমরা কি মন্তব্য করব? আমার মনে হয় ঠিক বলছেন না কাউসার ভাই। আমি নির্বাচনের ফলাফলটা আমার কাছে আছে, আপনি বললেন আমি জানাই দেব। দেখুন, আমি একটা বই বের করেছি, সে বই আমি লিখেছি, প্রয়োজনীয় তথ্য না পাওয়াতে সংযোজন করতে পারলাম না। আমার কিন্তু একটা বই আছে এরকম না। হ্যাঁ? 49টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। না, না, আমি আপনাদেরকে বললাম তো, 153 আমি হয়েছে। বাধ্য হয়েছি ওই লিখতে। নির্বাচনে 49টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা হ্যাঁ, বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, কিন্তু কতটা হয় নাই রে বললাম। প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এমপির সংখ্যা হ্যাঁ, তাহলে আগেও ছিল। 18তে প্রথম না, আগেও ছিল। না, আমি তো দেখ, আপনাকে আমি আমার বলেছি, পয়েন্টটা বলে নেই। সেই নির্বাচন কথাটা যখন আমরা না, বলি না, তখন বলেন যে গণমাধ্যম কর্মীরা আপনি আমার কথা 18তে সংখ্যাটা কথাটা বেশি হচ্ছে ছিল, 15ই এই ফেব্রুয়ারি সংখ্যাটা নির্বাচনটা তো ক্ষমতা আমি প্রদান করলে করার দোষ, জন্য না। আমি এই করলে দোষ পার্থক্যটা না, আপনাকে বুঝতে হবে। উনি করলে দোষ। 15ই ফেব্রুয়ারি আচ্ছা। নির্বাচনটা হচ্ছে সংবিধান সংশোধন করার জন্য অপরিহার্য ছিল, ক্ষমতায় থাকার জন্য না। হ্যাঁ, সেটাও আন্দোলনের চাপে। আচ্ছা, না, না, শেখ সে যে রুবেল চাপেই আলম। হোক, আমরা তো ধরেন এই বেসিক জিনিসটা মানুষের ভোটাধিকারের জন্য আচ্ছা, তত্ত্বাবধায়ক আমরা সরকার একটু দরকার। কথা বলতে এটা তো আমরা চাই। মেনে নিয়েছি। আচ্ছা, আমার এটা কথা মেনে তো নিয়েছি। সেটাই যে হ্যাঁ, আপনি তো রুদ্ধ করলেন, বিএনপি আপনি তো বন্ধ করলেন। হ্যাঁ, আমি সেই আন্দোলনটা আপনারা এখন গড়ে তুলতে পারছেন না। না, না, আন্দোলন ধরেন গড়ে তুলছি না, কে বলেছে? 14 তো 15তে আন্দোলন হয়নি।
আপনি রাষ্ট্রযন্ত্রের নির্মম ব্যবহার করে নিধন করছেন, দমন করছেন, আমি তার শেষ দিকে অবসান হবে কিছুটা না? সময় দেওয়ার চেষ্টা করব। 100 বার অবসান হবে। রবিউল আলম, কাসর ভাই আরো একটু শেষ অনেকগুলো করবেন, মিডিয়া শেষ রয়েছে, করবেন। বলা যাবে। আমি একটা পয়েন্ট বলার চেষ্টা, আরেকটা জি। পয়েন্ট, এটা আজকে আলোচনার বিষয় না। উনি বলেছেন যে মুস্তাকের মন্ত্রিসভায় কারা ছিলেন, সায়েম সাহেব কার রাষ্ট্রপতি কিভাবে ছিলেন। ক্ষমতায় ছিলেন? হ্যাঁ, আমি যদি একটা সোজা বাংলায় বলি যে মুস্তাকের মন্ত্রিসভায় যোগ না দিলে কি হয়, এটা কিন্তু আমরা 3রা নভেম্বর দেখেছি। জেলখানাকে মেরে আসছে, রাজি হবা না? আর সায়েম সাহেব ওনার বই লিখেছেন আমি কেমন রাষ্ট্রপতি ছিলাম, বারবার বলেছিল যে কার শক্তিতে উনি ছিলেন। হ্যাঁ, উনি ছিলেন পিছনে বন্দুকের শক্তিতে, তোমাকে এটা করতে হবে, এটা সাইন করতে হবে, বাধ্য করে এই রাষ্ট্রপতি ছিলেন। এবং উনি লিখে গেছেন যে আমি এই রাষ্ট্রপতি ছিলাম, আমার কাছে কাগজ ধরা হতো, আমি সাইন করতাম। হ্যাঁ, তখন জিয়া রহমান এই পৃথিবীতে ছিলেন না। ৭৫-এর 15 আগস্টের পরে উনি ছিলেন না, উনি ৭৮ সালে আবির্ভূত হলেন, তাই না? হ্যাঁ, এখন বলেন বঙ্গবন্ধু কিলিংয়ে যারা জড়িত ছিলেন এদেরকে জিয়া রহমান চিনতেন না, কিন্তু জিয়া রহমান ক্ষমতায় আসার পর সবাইকে পদায়ন করেছেন বিভিন্ন দেশে বিদেশে বড় বড় পোস্টে। তার মানে কি? বিভিন্ন আইন কমিটমেন্ট হয়েছে। যে তোমরা করো, আমি তোমাদেরকে দেখব। হয়তো শেখ রবিউল বলবেন, মাঝে মাঝে বলেন ইন্ডিমিনিটি অধ্যাদেশ একটা কুখ্যাত আইন, এবং এটা নাকি কন্টিনিউশন, অর্থাৎ যে কোনো সময় অধ্যাদেশ জারি হতে পারে, পরবর্তী সংসদে এটা অটোমেটিক পাস হয়ে যায়, এটা বলার চেষ্টা করেন। আচ্ছা, আমার একটা স্বাধীন প্রশ্নের জবাব দেবেন, বাংলাদেশে কাসর ভাই? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবার হত্যার বিচার হবে না। যে পার্লামেন্টে বিচার পাস করা হয়েছিল, যাবে না। হ্যাঁ যাবে না, যাবে না। যাবে না। যে সংসদে পাস হয়েছিল তৎকালীন অনেকে জীবিত নাই, কিন্তু রেকর্ডে আছে। তখন আমাদের বিরোধী দলের নেতা আসাদুজ্জামান সাহেব বলেছিলেন এই ধরনের আইন সংসদে পাস করেন না, আপনাদের এমন সময় আসতে পারে 500 জন সদস্য হতে পারে এই পার্লামেন্টে। দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, একাদশ জাতীয় সংসদে ওনাদের 6 জন মেম্বার এই পার্লামেন্টে। আমি অন্য কোনো কমেন্ট করব না, জি, আমরা খালি একটা কথা বলবো কি জানেন, বিষয়ে চলে আমি আসছি। শেষ কথাটা বলতে চাই। দেখুন, এই যে হত্যা কুষড়যন্ত্রের মধ্যে ক্ষমতায় আসলে, দল গঠন করলে, নির্বাচন করলে একটা দলের কি পরিণতি হয়, বিএনপি এটার মুখ্যম উদাহরণ। আচ্ছা আচ্ছা। হয়তো আগামী 50 বছরে বাংলাদেশে এই ধরনের ঘটনা আর ঘটবে না, কোনো দল এইভাবে আবির্ভূত হবে না। এটাই আমাদের যে আমি বড় একটু lesson। প্রসঙ্গে আসতে চাই যে স্থানীয় সরকার নির্বাচনে আমরা আসলে খুব সামনেই রয়েছে, দ্বিতীয় ধাপেরটি, সেটিতে আসলে আমরা একটু প্রত্যাশা দিয়ে শেষ করতে চাই ছোট ছোট করে। আচ্ছা দেখুন, স্থানীয় সরকার আগে বলেছি বড় উৎসব, এটা একদম তৃণমূল পর্যায়ের একটি বড় আয়োজন। আমাদের চেয়ারম্যান ইলেকশন দলীয়ভাবে হচ্ছে, আমরা যেন এই উৎসবটাকে নষ্ট করে না দিই। এবং আমাদের মনে রাখতে হবে এই ভোটাররাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের পরবর্তী রাষ্ট্রীয় ক্ষমতায় কারা যাবেন এটা নির্বাচন করবেন। আমরা ভোটারকে মূল্যায়ন করতে চাই। কোনো বড় দল, টকশোর রাজনৈতিক বড় দল যেন এটাকে বিভ্রান্তি না করেন, ভোটারদেরকে বিভ্রান্তি না করেন। জি, সেই ব্যবস্থাও সবার মিলে করতে হবে। রবিউল ভাই, আমরা শেষ দিকে এসেছি, তারপর আমি মানু ভাইয়ের কাছে যাব। না, আমি একবার কি শেষ করবো। দেখেন, একটা খালি তার কথা বলবো। 3রা নভেম্বরের কথা উনি বললেন যে জেল হত্যা 4 জন নেতা হয়েছিল, নিশ্চয়ই নির্মম ঘটনা, কিন্তু ওনার জানা উচিত যে ওই সময় জিয়া রহমান বন্দী অলরেডি, তখন খালেদ আমি তো মোশাররফ বললাম, ক্ষমতায় নিয়ে পৃথিবীতে নিয়েছে। ছিলেন না জিয়া রহমান। খালেদ রহমান, উনি তো আসলেন এই দেখেন, এই যে বললেন আমরা খালেদ মোশাররফ এই এবং আলোচনায় কর্নেল পরে সাফায়াত যাবো। জামিল, আমরা আরেকদিন ওই আলোচনায় যাব। খালেদ মোশাররফ হ্যাঁ। এবং কর্নেল সাফায়াত জামিল ওই 2 তারিখে রাত্রে জিয়া রহমানকে জিয়া বন্দী রহমান তো করে জীবিত ফেলেছেন। ছিলেন না তখন। বন্দী করে উনার আমরা একটু নিয়ন্ত্রণে একটা প্রসঙ্গে চলে আসি। আমরা উনার আজকে অন্য নিয়ন্ত্রণে নিয়ে প্রসঙ্গে কথা নিয়েছেন বলছি। এবং উনাদের নিয়ন্ত্রণ থাকাকালীন 3রা নভেম্বর ভোরে জি, কিন্তু আমি স্থানীয় জেল সরকার হত্যা নির্বাচন হয়েছে। আমি প্রসঙ্গে ওটা আসছি। এক বাক্যে দিয়ে দিচ্ছি। আর 17 জন অফিসার যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন 4 নভেম্বর রাত 10:30টার ফ্লাইটে, খালেদ মোশাররফ তখন নিয়ন্ত্রণ নিয়েছেন, মুস্তাকও তখন আছেন, সপরিবারে ব্যাংককে চলে গিয়েছেন ওনাদের নাকের ডগা দিয়ে। অর্থাৎ বঙ্গবন্ধুকে হত্যা করে তাকে এবং তার পরিবারকে রাজনীতি থেকে নির্বাসিত করা হয়, বাকি আওয়ামী লীগ এবং বাকশালী ওই ক্ষমতা দখল করে। জি, আমি একটু প্রসঙ্গে আর আসি। স্থানীয় সরকার নির্বাচনে বলেন, আমি আপনাকে বলি, রাজনৈতিক সংকট উত্তরণ ছাড়া, নির্বাচনী ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করা ছাড়া, যদি আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় নির্বাচন করছে, মানে প্রক্রিয়াটা ধ্বংস করে দিয়ে, নির্বাচনের ব্যবস্থাপনাটা ধ্বংস করে দিয়ে, সেটা রাজনীতি, জনগণ এবং দেশের সাথে এক ধরনের প্রতারণা। আমি আশা করব সরকার এই প্রতারণা থেকে বেরিয়ে আসবে। যদি সেটি না হয়, তাহলে যেটা হবে, মানুষ রাষ্ট্রে তার ভোটাধিকার হারিয়েছে, মানে তার প্রতিনিধিত্ব সে নির্বাচিত করতে পারছে না। অর্থাৎ রাষ্ট্রে সে এখন একবার নির্বাসিত একজন মানুষ নিজের দেশে। আচ্ছা। সেই অবস্থার অবসান ঘটানোর জন্য আওয়ামী লীগের শুভবুদ্ধি ভালো, যদি হয় খুবই ভালো, আর যদি না হয় জনগণ তার অধিকার প্রতিষ্ঠার জন্য
যে কোনো ঝুঁকি নিয়ে আন্দোলন করবে এবং আওয়ামী লীগকে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সংকটে পড়তে হবে রাজনীতি করতে আমরা গিয়ে। একেবারে শেষ দিকে শেখ আশা মাহমুদ করব আমি যেটা আওয়ামী লীগের বলতে বন্ধুরা সেখানে যাবে না। আমি যেটা বলতে চাই প্রথমত, আমি আবারও বলি যে আমি গণমাধ্যম কর্মী হিসাবে অনেক রাজনীতিবিদকে চিনি, যারা বলেন তাদের বেদনা অনেক বেশি। তারা স্বাধীনভাবে অনেক কথা বলতে পারেন না, স্বাধীনভাবে তারাও অনেক কিছু চাইলেও বলতে পারবেন না, কারণ নেতা নেত্রী যাদের অধীনে তারা দলটা করেন, তারা যদি ক্ষুব্ধ হন দল থেকে পদ হারাবেন বা অনেক কিছুই হবে, ঝামেলা হতে পারে। যে কারণে তাদের সংকট অনেক ভয়াবহ আমাদের চেয়ে। আমরাও ওনার কথায় আমি একমত, গণমাধ্যম কর্মীরাও অনেক কিছু দেখে লিখতে পারে না, বলতে পারে না, কিন্তু আবার এটাও সত্য যে আজকে গণমাধ্যমের যে অবাধ প্রবাহ, তথ্য প্রবাহ এবং এত এত টেলিভিশন পত্রিকা, এগুলোর কারণে রবিউল ভাই যেখানে বসে অভিযোগ করছেন সেটিও তো একটি গণমাধ্যম। রাজনীতিবিদদেরকে এখন টেলিভিশনের পর্দায় দেখি জি। জিপিও চত্বরটা ফাঁকা থাকে, জি। ডাকসু খা করে, এখন আর সেই ছাত্র নেতা তৈরি হয় না, রাজনীতিবিদ তৈরি হয় না, তার জায়গাগুলো কারা নিচ্ছে? এই যে আমাদের এই সংকট, উনি একটু আগে বললেন না যে রাজনৈতিক নির্বাচনী ব্যবস্থাপনার সংকট, রাজনৈতিক যে সংকট, এই সংকটটা কেন? সেটাই বাংলাদেশের আমাদের কোথাও বিশ্লেষণ কোনো করতে ছাত্র হবে। সংসদের নির্বাচন হয় না। ছাত্র সংসদ নির্বাচন হলে ছাত্র নেতা বের হবে বের হবে না, ছাত্র নেতা না বের হলে সে বড় রাজনৈতিক রাজনৈতিক দলের কর্মী কিভাবে হবে? তখন হবে কি? জি। তখন যেটা হবে, বিদেশ থেকে দল চালাতে হবে কিংবা আমলাদের দিয়ে দল চালাতে হবে। আমি এই যে বিদেশ থেকে দল চালাতে হবে এটা বলা আবার আমার ভাই ক্ষুব্ধ হবেন, কিন্তু এটা সত্যি। কিন্তু দলের মধ্যে নেতৃত্ব তৈরি করার যে সুযোগ, সেইটা দেওয়ার জন্যই স্থানীয় সরকার তৃণমূল নির্বাচন। মানুষের সঙ্গে যে সেই নির্বাচনে সম্পৃক্ততা, অংশ সেই নেওয়া জায়গাটাও তো ছাড়া আমাদের- আমি গণমাধ্যম ব্যক্তির বাইরেও আমার আরেকটি পরিচয় আছে, আমি তো ভোটার। আমি ভোট দেব না? জনগণ। আপনি যদি বিএনপি করেন, আর আরেকজন যদি জাতীয় পার্টি করে, আরেকজন যদি সিপিবি করে, তা আমার তো আওয়ামী লীগ বিএনপির বাইরে যে আমি কোনো সিপিবির প্রার্থীকে আমি ভোট দিতে দিতেও চাইতে পারি, যদি মনে করি যে না উনি অনেক ভালো যোগ্য, তাকে হতে আমি পারে দিতেই না? পারি, জি। কিন্তু সেই কারণেই আমি মনে করি যে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে হবে। এবং বিএনপি শেষ পর্যন্ত দেখবেন তো, এটা তো তৃতীয় ধাপের নির্বাচন, দ্বিতীয়। এর 848টা ইউপিতে নির্বাচন, তারপরে পৌরসভা নির্বাচন, তারপরে নারায়ণগঞ্জ শহর সিটি কর্পোরেশন নির্বাচন, এরপরে যেখানে যেখানে ওনাদের ধরেন পারিবারিকভাবে ধনাঢ্য সম্পদশালী প্রার্থী আছে, সেই জায়গাগুলোতে আমি নিশ্চিত যে ঢাকার 2 সিটি কর্পোরেশন আপনারা দেখেন নাই যে ওনাদের আত্মীয় স্বজন পরিবার থেকে যারা অনেক সম্পদশালী, যাদের নাম বিভিন্ন জায়গায় আসে, তাদের কিন্তু প্রার্থী দেয়া হয়েছিল। তা আমি বিশ্বাস করি এরকম সম্পদশালী তখন প্রার্থী তো আমরা পার্টিসিপেট করেছিলাম। আপনি এটা ভুল না, তিনি বলেছেন কি করলেন? যে এটি তারা আমার মনে হয় যে আমরা ঠিক হলো না আর কি। আমি গণমাধ্যমের ছাত্র, শোনেন, আমি একেবারে শেষ দিকে চলে যাই। গণমাধ্যমের যাই হোক, ছাত্র, আমি মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজমের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি এগুলো খুব আমরা শেষ ব্যথিত দিকে। হয়েছি আপনার প্রেডিকশন। আমার ধরেন আজকে আমার টকশোর জীবনের প্রায় 1600তম টকশো করছি। আচ্ছা আচ্ছা। আমি খুব ব্যথিত হয়েছি আজকে অনেক বেশি গণমাধ্যম ব্যথিত হয়েছে। কর্মীর এই প্রেডিকশন আমি দেখিনি। আল্লাহ আমাদের এই যাই ধরনের হোক না কেন, গণমাধ্যম আমরা কর্মীদের চাই হাত থেকে স্থানীয় রক্ষা সরকার করুন। নির্বাচন থাকা যেরকম উচিত, উৎসবমুখর, থাকলে আগে very যেরকম objection অংশগ্রহণমূলক ছিল, রাজনৈতিক দলগুলো এগিয়ে আসবেন, নির্বাচন কমিশনও সেই ব্যবস্থা নিবে, ভোটাররা নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। আমরা সেটি প্রত্যাশা করে আজকে আলোচনা শেষ করছি। ধন্যবাদ অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার, ধন্যবাদ শেখ রবিউল আলম, ধন্যবাদ শেখ মামুনুর রশিদ, তিনজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, 21 রাতের আজকের আলোচনা এখানে শেষ করছি। শুভরাত্রি, স্বাস্থ্যবিধি মেনে চলুন।